প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেটিভির পক্ষ থেকে সাপ্তাহিক খুলনার যেসব গুরুত্বপূর্ণ খবর, সে খবর নিয়ে খুলনার খবরের সাপ্তাহিক আলোচনায় আজকে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুলনা প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সম্পাদক এবং এখন টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি জনাব তরিকুল ইসলাম। জনাব তরিকুল ইসলাম, কেটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা একটু চোখ বুলিয়ে নিই খুলনার প্রধান প্রধান শিরোনামগুলো, যে এই সপ্তাহের আঞ্চলিক পত্রিকাগুলোতে শিরোনাম হয়েছে। তার মধ্যে অন্যতম আমি সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, যিনি খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সম্পাদিত সময়ের খবরে যে শিরোনামটি এসেছে, লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু রোগীদের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যায়ও সারা দেশের শীর্ষে রয়েছে খুলনা, একটি আতঙ্কের খবর। এছাড়াও খুলনার অন্যতম প্রধান দৈনিক পূর্ব অঞ্চলেও এই ডেঙ্গু রোগীর একদিনে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 166 জন, আজকের পত্রিকার খবর। এছাড়া দৈনিক জন্মভূমি, দৈনিক খুলনা গেজেট পত্রিকায় কিন্তু শিরোনামে ডেঙ্গুকে প্রাধান্য দেওয়া হয়েছে। জনাব তরিকুল ইসলামের কাছে যেতে চাই ডেঙ্গু প্রসঙ্গে। আসলে ডেঙ্গুর যে ভয়াবহতা, সে বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং কি পদক্ষেপ নিচ্ছেন খুলনার প্রশাসন এবং চিকিৎসা বিভাগ? ধন্যবাদ বন্যা। আমরা এই মুহূর্তে খুলনা একটি আতঙ্কের নগরী, বলতে ডেঙ্গুর আতঙ্কের নগরী। আরেকটা আতঙ্কের বিষয় আছে, সেটা পরে আসছি, যেহেতু আপনি ডেঙ্গুর বিষয়টা আনলেন। আসলে অবাক লাগছে যে একটা বিষয়, সেটা হচ্ছে গত 3-4 বছর আগেও ডেঙ্গুর প্রাদুর্ভাব খুলনাতে তেমন ছিল না। বাইরে থেকে সংক্রমিত হয়ে খুলনায় আসতো। আমরা দেখেছি, আমি যখন রিপোর্ট করতে যেতাম, টেলিভিশনে লাইভ করতাম, তখন ওই বাইরে থেকে এসে সংক্রমিত হয়ে আসার পরে খুলনায় চিকিৎসা সেবা নিচ্ছেন। এরকম সংখ্যাই ছিল 99%। তো আমরা তখন দেখেছিলাম যে রূপসা উপজেলাতে সামন্ত সেনা এলাকায় একজন একটা কিশোর মারা যায় প্রথম ডেঙ্গু রোগে। তখন তারপর থেকে আমরা বুঝলাম যে খুলনায় আসলে গ্রাম শহর কোনোটা না, যে কোনো জায়গায় সংক্রমিত হতে পারে ডেঙ্গুতে। তো যেটা আমরা সংবাদপত্রে দেখছি, টেলিভিশনে দেখছি, লাফিয়ে লাফিয়ে যে বাড়তেছে, এর প্রমাণ আসলে আমরা হাসপাতালগুলোর দিকে তাকাই। বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল, সব জায়গায় কিন্তু ডেঙ্গুর যে বিশেষায়িত জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে রোগী দ্বারা পরিপূর্ণ। এবং দূর দূরান্ত থেকে যেমন আসছে, তেমনি আমাদের খুলনায় যে 4টি রেড জোন ওয়ার্ড রয়েছে, ইয়েলো জোন ওয়ার্ড রয়েছে এবং কম ঝুঁকিপূর্ণ ওয়ার্ড রয়েছে, 3টা জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে রেড জোন হচ্ছে 4টে ওয়ার্ড, 31, 30, 29, 28। এবং এই সব জায়গা থেকে প্রচুর সংক্রমিত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জায়গা দিতে বা জায়গার সংকলন হচ্ছে না, এই হাসপাতাল থেকে ফেরত দিয়ে যাচ্ছে, আর এক হাসপাতালে ছুটে যাচ্ছে মানুষ। এবং অনুরোধ আসছে আমাদের কাছে যে ভাই, আপনারা কিছু লেখেন, আপনারা কিছু করেন। কারণ এই ডেঙ্গুর প্রতিরোধে যা যা করণীয়, সেটা আসলে আমরা বুঝে শুনেও আমরা অনেকে নিতে পারিনি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে মানুষের সচেতনতা। মুন্না, আমরা যদি সচেতন না হই, তাহলে ডেঙ্গু থেকে আমরা বাঁচতে পারবো না। কারণ ডেঙ্গুর সৃষ্টি আমরা নিজেরাই করছি। সিটি কর্পোরেশন থেকে মশা মারার জন্য লার্ভাসাইড, অ্যাডাল্টেসাইড সব ব্যবহার করতেছে, মশা কিন্তু মরতেছে না সেভাবে। কারণ ওষুধের কার্যকারিতা আমার দৃষ্টিতে মনে হচ্ছে কম। এই কার্যকরী ওষুধের মাত্রাটা বাড়াতে হবে, নিয়মিত স্প্রে করতে হবে। এইটা তো গেল একটা রুটিন ওয়ার্ক। সেক্ষেত্রে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো, সেখানেও ময়লার স্তূপ থাকে। বর্তমান প্রশাসক তিনি চেষ্টা করছেন, কিন্তু তারও একটা সীমাবদ্ধতা রয়েছে। বাজেটের একটা বিষয় রয়েছে, যেহেতু অর্থনৈতিক বিষয়। সরকার কড়া নির্দেশনা দেওয়ার পরও আমরা ডেঙ্গু থেকে আমরা মুক্ত হতে পারছি না। এর মূল জায়গাটা যদি আসি, তাহলে দেখব আমরা গোড়ায় আমাদের সমস্যা, সেটা হচ্ছে আমরা সচেতন না। বাড়ির টবে পানি জমে থাকছে, সেখান থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব হচ্ছে। ঝোপঝাড়, সেখান থেকে প্রাদুর্ভাব হচ্ছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যে অঞ্চলগুলোতে খাল, পুকুর, ডোবা, হাজা মজা এলাকা, সেই এলাকাগুলোতে ডেঙ্গুর উৎপাদন বেশি, ডেঙ্গু মশার উৎপাদন বেশি, এবং সেসব এলাকার মানুষ বেশি সংক্রমিত হচ্ছে এবং মৃত্যু বাড়ছে। আপনি দেখেন, প্রতিদিন কেউ না কেউ কোনো কোনো জায়গায় মৃত্যু হচ্ছে। অনেকে গোপন করে যাচ্ছে, আবার অনেকে অনেক তথ্য প্রকাশ পাচ্ছে। এবং সরকারি যে তথ্য, সেই তথ্যতেও আমরা গড়মিল পাচ্ছি।
তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ট্রিটমেন্ট দরকার, যেহেতু প্লাটিলেট মানুষের ডাউন হয়ে যাচ্ছে, অনেকে ব্যালেন্স শরীরে রাখতে পারছে না, বৃদ্ধ যারা, শিশু যারা, এদের বেশি ঝুঁকি। আর যারা বিভিন্ন রোগে আক্রান্ত, সেই সব মানুষদের বেশি ডেঙ্গু সংক্রমণ হওয়ার পর, জ্বরে আক্রান্ত হওয়ার পর, তাদের সংক্রমিত হওয়ার পর তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে দ্রুত। এবং এই বিষয়ে সচেতনতাটা খুবই জরুরি, এবং মানসিক পরিবর্তনটাও জরুরি, এবং পরিচ্ছন্ন মন, পরিচ্ছন্ন পরিবেশ, এটা একান্ত প্রয়োজন। জনাব তরিকুল ইসলাম, আপনি অনেক তথ্য ও তথ্যমূলক বিশ্লেষণ করলেন, কিন্তু আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক অথবা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ যেসব উদ্যোগ নিয়েছে তার কি কোনো কার্যকারিতা দেখছেন আপনি? আর সাথে সাথে আরেকটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে খুলনায় কিন্তু এই হাসপাতালের বাইরেও বেশ কিছু স্থাপনা রয়েছে, যেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি করোনার সময় বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা দিয়েছে। এরকম কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা, আপনি কি মনে করছেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে? আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ যেহেতু আমরা অ্যালার্মিং সিচুয়েশনে আছি, এবং অ্যালার্মিং শুধু বলবো না, মানে আমরা ভয়াবহ সিচুয়েশনে আছি ডেঙ্গুতে। আরও 2 মাস সেই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে, এবং নগরবাসীকে একটা বিষয়ে সচেতন হতে হবে যে তাদের স্বাস্থ্যসেবাটা কিভাবে নিশ্চিত করা যায়, বা তারা কিভাবে সুরক্ষিত থাকতে পারে, সেই বিষয়টা চিন্তা রাখতে হবে। পাশাপাশি প্রশাসন যেটা করতে পারে, যে আমরা এর আগে দেখেছি বিভিন্ন হাসপাতাল, হোটেল, বিভিন্ন মানে জনমুখী কিছু প্রতিষ্ঠান, সেসব জায়গাকে করোনা স্পেশালাইজড ঘোষণা করা হয়েছিল। যেমন ডায়াবেটিস হাসপাতালটা, সেটা করোনা স্পেশালিস্ট ঘোষণা করা হয়েছিল। সেখানে আমরা ডেঙ্গু কিছুদিনের জন্য, আমাদের ডেঙ্গু এই 2 মাস আগামী যে প্রাদুর্ভাব থাকবে, 2 মাস বা 3 মাস বা 2.5 মাস, আমরা ওই সব জায়গায় শিফট করতে পারি, যেহেতু আমাদের জায়গা সরকারিভাবে দিতে পারছে না প্রশাসন। আরেকটা বিষয় হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশন, এই দুটোর কাজই কিন্তু এই কাজটা করা। স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য সেবাটা দেবে, অসুস্থ যারা হবে তাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে তারা নিশ্চিত করবে সাধারণের স্বাস্থ্য সেবাটাকে, এবং সেই সাথে সিটি কর্পোরেশন নিশ্চিত করবে যে এই রোগটা প্রতিরোধে যে আসল যে সমস্যা উৎসটা, সেই জায়গা কিভাবে কার্যকরী উদ্যোগ নেওয়া যায়। তো সিটি কর্পোরেশন কিছু দৃশ্যমান কাজ করছে বটে, কিন্তু স্বাস্থ্য বিভাগ হিমশিম খাচ্ছে একটা জায়গায় এসে। কারণ ডেঙ্গুর যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার, পর্যাপ্ত ওষুধ, অনেক দরিদ্র পরিবার আছে, তাদের সেই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করছি। জনাব তরিকুল ইসলাম, আপনার সাথে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি, যেহেতু আপনি একজন গণমাধ্যম কর্মী, সেই হিসাবে অনেকে অভিযোগ করছে আমাদের কাছেও যে খুলনায় যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে তাদের সরকার নির্ধারিত যে টেস্টের মূল্য তার চেয়ে কিন্তু অনেক বেশি নিচ্ছে, এবং হাসপাতালগুলো কিন্তু গলা কাটছে মানুষের এই অসহায়ত্বকে নিয়ে। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই মারাত্মক, কারণ মানুষের মৌলিক যে অধিকার, এই স্বাস্থ্য সেবাটা পাওয়া, এই স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে যখন একটা দেশে মহামারী শুরু হয়, কোনো একটা রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে থাকে বা মহামারী হয়, সেই ক্ষেত্রে আরও বেশি উদার হওয়া, যারা বিত্তবান, যারা ভালো ভালো বেসরকারি হাসপাতাল খুলে বসেছে। আপনি দেখেন, আমরা কিন্তু করোনার সময় দেখেছি যে করোনার কিটস নিয়ে, পরীক্ষা নিয়ে কত ধরনের বাণিজ্য, কোটি কোটি টাকা মানুষের পকেট কাটা হয়েছে। আমরা কিন্তু তখনও তৎকালীন সরকার এটাকে চেক দিতে পারেনি, বরং সেই সরকারের যারা আজ্ঞাবহ ছিল, তলবিবাহক ছিল, তারা এর সাথে জড়িয়ে ছিল, এবং এই ধরনের ব্যবসা তাদের পৃষ্ঠপোষকতায় এগুলো হয়েছে, মন্ত্রী এমপিদের পৃষ্ঠপোষকতায়। তো আমরা সেই দৃশ্যটা আমরা ফিরে আসুক আমরা চাই না। এখান থেকে সরকারিভাবে কড়া নির্দেশনা, কড়া মনিটরিং, স্বাস্থ্য বিভাগ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন হাসপাতালে অভিযান চালানো, এবং গরিব দরিদ্র মানুষ যারা মেডিকেল কলেজ হাসপাতালে যে বা আমাদের খুলনা জেনারেল হাসপাতালে যে কোনো সুচিকিৎসা বা টেস্ট করাতে পারছেন না, তারা যখন দ্বারস্থ হচ্ছেন বড় বড় হাসপাতালগুলোতে, বেসরকারি হাসপাতালগুলোতে, তাদের এখানে একটা ঘোষণা সুনির্দিষ্ট দেওয়া উচিত, এবং সেখানে যে সরকারি নির্ধারিত মূল্য আছে সেটা তো নেওয়া প্রয়োজন। প্রয়োজনে তারা স্বেচ্ছায় বা তাদের প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া উচিত যে এই মানুষগুলোকে আমরা ফ্রি ট্রিটমেন্ট করব, যারা দরিদ্র সীমার নিচে বাস করে। ধন্যবাদ জনাব তরিকুল ইসলাম। আমাদের আজকের যে সংবাদপত্র থেকে যে আমরা পর্যালোচনা করছি, সেখানে আরেকটি বিষয় কিন্তু গত এক সপ্তাহ পত্রিকা খুলনার পর্যালোচনা করলে দেখা যাবে যে গত 12 তারিখ থেকে 19 তারিখের মধ্যে খুলনায় কিন্তু 6টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নারী সহ শিশুদের 2টি লাশ উদ্ধার হয়েছে,
এবং প্রতিনিয়তই কিন্তু এই শহরে খুন খারাপি হচ্ছে, যে কারণে শান্তির নগরী এখন খুনের নগরী হিসাবে পরিণত। এই বিষয়টিকে আসলে বারবার কিন্তু গণমাধ্যমে আসছে, কিন্তু প্রশাসন কি উদ্যোগ নিয়েছে সেটা কি পর্যাপ্ত আপনি মনে করছেন? আমি মুন্না আপনাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ এই কারণে দিচ্ছি, আমরা যখন সাংবাদিকতার শুরুর দিকে ৯০ দশকের শেষ এবং ২০০১, ২, ৩ আমরা দেখেছি যে ওই সময় আম আ যারা চরমপন্থী ছিল, সেই চরমপন্থীদের একটা অভয়াশ্রম ছিল পুরো গোটা দক্ষিণাঞ্চল। বিশেষ করে খুলনা জেলাটা একটা বড় একটা আশ্রয় কেন্দ্র ছিল এবং মনে হতো যে এখানে বোধহয় সর্বহারাদের বা চরমপন্থীদের ঠিক আ তীর্থভূমি বা চাষ করা হয় এখানে। প্রতি ঘরে, ঘরে রূপসা নদীর ওপারে দিঘলিয়া, আপনার ডুমুরিয়া এইসব জায়গা ছিল। ঘরে, ঘরে একটা যুবক সে অস্ত্র হাতে তুলে নিচ্ছে। সর্বহারা বা চরমপন্থীদের নাম তাদের উঠছে। ক্রস ফায়ার হচ্ছে। তখন নাম ভেসে আসছে একটা ২০ বছর, ২২ বছর, ২৫ বছর, ৩০ বছর, ৩৫ বছরের সব যুবক শ্রেণীর যারা তারা। তো আমরা এইটা থেকে পরিত্রাণ পেয়েছিলাম ঠিকই। আমরা যখন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু ক্রস ফায়ার চালু হয়েছিল। এই ক্রস ফায়ারে কিন্তু মানুষের মধ্যে একটা শান্তি ফিরে এসেছিল। চরমপন্থীরা কিন্তু পালিয়ে গিয়েছে। ঘরে, ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখানেও মানুষের সচেতনতাটা খুবই জরুরি এবং অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন তার ছেলেটা মাদকের সাথে, অস্ত্রবাজির সাথে, চাঁদাবাজির সাথে তারা সম্পৃক্ত হচ্ছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেখেন, এই যে খুন হচ্ছে, আমরা দেখছি যে প্রতিশোধ পাল্টা প্রতিশোধ হচ্ছে। এই পক্ষের একজন নিহত হচ্ছে গুলিতে, আরেকজন অন্য পক্ষে নিহত হচ্ছে। সবকিছু দেখা যাচ্ছে যে মাদকের একটা বড় দ্বন্দ্ব। মাদককে মাদককে কেন্দ্র করে যে বাণিজ্য, বিশাল এক অর্থের প্রতি মাসে যে মানে ওঠে, যে টাকাটা আসে, সেই টাকাটা সবাই আসলে প্রশাসন থেকে শুরু করে এই শ্রেণীর যারা মাঠ পর্যায়ে কাজ করছে সবার কাছে ডিস্ট্রিবিউট হয় এবং সেটা কম মূল্য না। একটা তথ্যে আমি সেদিন দেখলাম যে তথ্য এসছে যে খুলনা জেলাতে ১০০ কোটি টাকার মাদক নাকি বিক্রি হয়। আমি জানি না এই তথ্যটা সঠিক কিনা, পুলিশ প্রশাসন ভালো বলতে পারবে। আর এই মাদককে কেন্দ্র করেই কিন্তু যত সংঘাত, যত সংঘর্ষ, যত প্রভাব বিস্তার, যত খুনোখুনি, হানাহানি এইগুলো চলছে। আরেকটা বিষয় যে আইন এত দুর্বল আমাদের, সেই দুর্বলতার সুযোগে এরা যখন জেলে প্রবেশ করছে, হত্যা করে মাদকসহ, ইয়াবাসহ বা গাঁজাসহ বা ফেনসিডিল সহ এবং বিদেশি এখন আইস সহ বিভিন্ন মাদকের প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। এই আইনের ফাঁকগুলো এরা আবার ২, ৪, ৫, ৬ মাস পর বেরিয়ে এসে তারা আবারও একই অপরাধে জড়াচ্ছে, একই সিন্ডিকেটে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তারা জেলখানায় বসে হত্যার হুকুম দিচ্ছে, মাদকের সিন্ডিকেট তারা নিয়ন্ত্রণ করছে। খুবই আশ্চর্য এবং দুঃখজনক। এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু তিনি গতকাল একটা অর্ডার দিয়েছেন যে খুলনার আইন শৃঙ্খলা উন্নতিতে বিশেষ নজর দেওয়ার জন্য প্রশাসনকে। আমরা প্রত্যাশা করি প্রশাসন যেন একেবারে মাঠে ময়দানে তাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে, এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই আসল জায়গায় হানা দেওয়া, সেই মাদক সেবীদের ধরা, মাদক বিক্রেতাকে ধরা, সীমান্তগুলোতে চেকপোস্ট বসানো, বেশি বেশি নজরদারি দেওয়া। এটা যদি না করা হয় তাহলে নদীপথ, স্থলপথ বা স্থলবন্দর, রেলপথ বা আকাশপথ সব পথে কিন্তু আমাদের মানে এগুলো কড়া মার্কিংয়ে রাখতে হবে। তাহলেই সম্ভব এই মাদকের বিস্তারটা রোধ করা। জনাব তরিকুল ইসলাম, আপনার কথা থেকে বেশ কয়েকটি বিষয় আমি ধরে নিয়েছি। তো এখন যে সরকার, বর্তমান তারেক রহমানের সরকার ব্যাপক জনপ্রিয়তা নিয়ে কিন্তু ক্ষমতা এসেছে। এই সরকার কিন্তু ইচ্ছা করলেই যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, কারণ মানুষের রায় রয়েছে। আচ্ছা, আমি বলি যে আপনার কথার সাথেই আমি আমি এটা ব্যাখ্যাটা দিই। আসলে খুলনাটা হচ্ছে এমন একটা ভৌগোলিকগতভাবে একটা জায়গায় এমন অবস্থান করছে যে বহিরাগত বাইরের আশেপাশের জেলাগুলো থেকেও মানুষরা এসে এখানে খুন করছে, ভাড়া কাটছে, এখানে মাদক নিয়ে চলে আসছে। এটা খুলনার, আমি মনে করি যে খুলনায় যারা ফ্লোটিং মানুষগুলো রয়েছে, ভাসমান, যেমন আমাদের ৩১-৩০ নম্বর ওয়ার্ডে এই মানুষগুলো বেশি। আপনি চলে যান ওই খানজাহান আলী থানা এলাকায়, এদিকে ফ্লোটিং মানুষগুলো বেশি। এই মানুষগুলোর
সম্পৃক্ততা আমি মনে করি এখানে বেশি। আরেকটা বিষয় বললেন যে ক্রস ফায়ারের বিষয়টা, আসলে যে আন্তর্জাতিকভাবে একটা ঘৃণিত এবং নিন্দিত একটা বিষয়। মানুষকে মোটিভেশন করে সংশোধন করা যায়, মানুষকে জেলে রেখে মোটিভেশন দেওয়া যায়। ওই ক্ষেত্রে আইনের যে ফাঁকফোকরগুলো রয়েছে আগে সেগুলো ঠিক করা। এবং ক্রসফায়ার যে শব্দটা, এটা আসলে সব কিছুর সমাধান আনবে না। আমি ক্রসফায়ারের পক্ষে নই। মানবাধিকার সংগঠনগুলো সবসময় সোচ্চার যে ক্রসফায়ারের অপব্যবহার করা হয়েছে বিগত 17 বছর, সেইটা আবার ফিরে না আসুক। ক্রসফায়ার যখন চালু হয়েছিল জোট সরকারের আমলে 2001 থেকে 2006, ওটা ছিল একটা পদ্ধতিগতভাবে ক্রসফায়ার, এবং খুব বেছে বেছে যারা দাগি ক্রিমিনাল তাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছিল। এইটা অনেক দেশে ফাঁসিও উঠাই দিচ্ছে, ফাঁসির মানে হচ্ছে না। কারাগার হচ্ছে সংশোধনের জায়গা। কারাগার করা হয়েছে আদিকাল থেকে এই কারণে যে সেখানে মানুষরা অপরাধ করে যাবে, তারা অনুশোচনা বোধ তাদের মধ্যে তৈরি হবে, সংশোধিত হবে, হয়ে আবার তারা সমাজে ফিরে আসবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এমনভাবে আইনটাকে বানানো, সেই আইনটা এমন হবে যে অপরাধীরা যেন সহজে পার পেয়ে না যায়, সহজে বেরিয়ে এসে আবার অপরাধে না জড়ায়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং যারা অসাধু যারা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। তারা যদি মাদক, চোরাচালান, খুন সব কিছুর সাথে তারা জড়িত হয়ে পড়ে, কালো টাকার দিকে জড়িত হয়ে পড়ে, তাহলে কিন্তু রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়েই থাকবে। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে ভাবুন, ক্রসফায়ার কোনো সমাধান না, অন্য কোনো পন্থায় এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় কিনা, শান্তির একটা আবাস বাংলাদেশ হতে পারে কিনা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ, খুলনার মানুষ। ধন্যবাদ। দর্শক, প্রায় টানা 24 বছরের বেশি সময় খুলনার টেলিভিশন সাংবাদিকতা করছেন জনাব তরিকুল ইসলাম, দৈনিক সময়ের খবরের সম্পাদক। তিনি কিন্তু বিশ্লেষকমূলক এবং পরামর্শমূলক নানান আলোচনা তুলে ধরলেন কেটিভির দর্শকদের কাছে। আমরা আপনাদের একটি মেসেজ দিতে চাই যে খুলনার সমসাময়িক যেসব বিষয়, সমস্যা, সম্ভাবনা, এসবই কিন্তু আমরা প্রতি সপ্তাহের যেসব নির্যাস সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও কিন্তু আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন এবং সুন্দর শান্তিপূর্ণ খুলনা গড়ার জন্য আপনারাও কিন্তু একজন অংশীদার হতে পারেন। দর্শক, এই ছিল আমাদের কাছে এ সপ্তাহের খুলনার খবর নিয়ে সাপ্তাহিক যে আলোচনা। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না ও জনাব তরিকুল ইসলাম। ধন্যবাদ তরিকুল ইসলাম, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।